ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে আজ দুপুরে। সিইসির সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু। প্রথম দিনে সাক্ষ্য দিবেন আবু সাইদের বাবা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে ফের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। শুনানি আগামী ৪ নভেম্বর। এবং বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ডুবো চরে আস্তানা গেড়ে জেলেদের সর্বস্ব লুটে নিচ্ছে জলদস্যুরা। দ্রুত খননের দাবি। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকায়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনাররা রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এমএমএম নাসির উদ্দিন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পরেই নির্বাচনের রোডম্যাপের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গেছে। এর আগে বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের আয়োজিত ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনের রোডম্যাপ অনুমোদন সম্পন্ন হয়েছে, এখন শুধু প্রকাশের অপেক্ষা। এই রোডম্যাপে নির্বাচনের আগের ও পরবর্তী কার্যক্রমের সময়সূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে সংলাপের সময়, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের প্রস্তুতিমূলক কার্যক্রমের পরিকল্পনা থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই মামলার শুনানি শুরু হয়। গতকাল এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। সকালে এই মামলার গ্রেপ্তার ও আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে এই মামলার আসামি সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকাল ৯:৩০টায় বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ বছরের ৯ জানুয়ারি দেশের সর্বোচ্চ পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। পরে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন। গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। ২০১৫ সালের ১১ জানুয়ারি ওয়ারেন্ট অব প্রেসিডেন্স সংশোধন করে আপিল বিভাগ রায় দেন। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের ওপরের দিকে রাখা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম ৮ ধাপ উন্নতি করে সচিবদের সমান করা হয়। আর প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়। আন্দোলনরত প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
3 দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিষয়ে সরাসরি যুক্ত করে নিতে চায় প্রকৌশলী অধিকার আন্দোলনের জেনারেল সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল হক লিপুকে। লিপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, লিপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা দেখছি যে গতকাল থেকে আপনাদের আন্দোলন চলছে এবং সরকারের পক্ষ থেকে একটি গঠন করা হয়েছে 3 জনের সদস্য বিশিষ্ট একটা কমিটি। তাদের বক্তব্য কি বা তাদের কি বলতে চাচ্ছে আপনাদের সাথে? জি, গতকালকে আমরা 2 জন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান স্যার এবং রেজনা ম্যাডামের সাথে আমাদের মিটিং হয়েছিল। ওইখানে রেলওয়ের সচিব এবং ডিজি স্যারও ছিলেন, সাথে পিডিবি চেয়ারম্যান স্যারও ছিলেন। ওই জায়গায় আমরা ওনাদের সাথে যখন কথা বলেছিলাম, আমাদের এখানে প্রত্যেকটা ভার্সিটির প্রতিনিধিরা ছিল, প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধির সাথে। জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, এর পরবর্তীতে তারা যদি আপনাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে পরবর্তীতে আপনাদের পদক্ষেপগুলো কি হবে? আমরা যদি আমরা হচ্ছে ওইখানে ওই কমিটিতে বলেছি, তো ওইখানে ওনারা আমাদের পক্ষে ওইখানে আমাদের প্রতিনিধি নিশ্চিত করা হয়। পরবর্তীতে ওনাদের কথা বলছি, তো মেম্বার কোঅপ করতে পারবেন। তো আমরা ওনারা যে সময়কে রাজি নই, তো ওইখানে আরো বিষয়ে আমরা অনুভূতি করতে পারি, আমরা কমিটিকে ভালোভাবে এখন অ্যাকসেপ্ট করতে পারিনি। যদি ওইখানে আমাদের দাবিগুলো পূর্ণভাবে ওইখানে যদি ওনারা বিবেচনা করেন এবং আমাদের দাবিগুলো যদি তোলেন, তাহলে হয়তো আমাদের প্রকৌশল শিক্ষার্থীরা এটা হয়তো মেনে নিতে পারে। তবে বর্তমানে গতকাল আমাদের উপর হামলা হয়েছে, আমাদের বহু ভাই আহত হয়েছেন, অনেকের শরীরের উপরে গায়ের উপরে মারা হয়েছে, মেরেছে, অনেকের উপর লাঠিচার্জ করেছে। তো আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এইসবের সাথে এইসব হামলার সাথে যেসব পুলিশ সরাসরি জড়িত, তাদের প্রত্যেকের জন্য বহিষ্কার করা হয়, প্রত্যেকে প্রত্যাহার করা হয় এবং যারা আহত হয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকের দায়ভার চিকিৎসা ব্যবস্থা যেন সরকার করে। আজকে সারা বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা জায়গায় কর্মশাটন চলছে। আমাদের আগামী কর্মসূচি, সরকার যদি আমাদের দাবিগুলো যদি ভালোভাবে অ্যাকনোলেজ না করেন, আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর যাবে। আচ্ছা লিপু, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম যে আমরা যতদূর জেনেছি বিকেলে আপনারা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, সেখানে নতুন কোনো আপনাদের কর্মসূচি কি ধরনের আসতে পারে যদি আমাদেরকে একটু জানান। বিকেলে আপনারা যে সংবাদ সম্মেলন কর্মসূচি নিয়েছেন, সেখানে নতুন কি ধরনের কর্মসূচি আসতে পারে? আমরা বিকেল সংবাদ সম্মেলন ডেকেছি। তো সংবাদ সম্মেলনের ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস আমরা একটু ওনাদেরকে একটু অ্যাড্রেস করবো। একটা বিষয় হচ্ছে যে বিগত কয়েকদিন যাবত আমরা দেখতে পেরেছি এখানে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এবং গতকালকে যখন টক অফ দ্য কান্ট্রি হয়, তখনও দেখা গেছে যে আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এখানে আন্দোলন করেছিলাম দীর্ঘ 6 মাস যাবত, ওই আমাদের দাবিগুলো নিয়ে অনেকের ভিতরে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আমরা ওই জিনিসগুলো এখানে একটু ক্লিয়ার করবো এবং আমাদের দাবিগুলো অ্যাকচুয়ালি যৌক্তিকতা কি এবং আমরা যে কোটার বিরুদ্ধে লড়াই করছি, চব্বিশের যে একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই 25 সালে এসেও যে আমাদেরকে এখনো কোটা না মেধার স্লোগান দিতে হচ্ছে, আমরা ইঞ্জিনিয়ার যে এখনো ডিপ্লোমাধারীদের হাতে কোটার জন্য বৈষম্যের শিকার হচ্ছে, এই বিষয়টি সবার সামনে একটু ক্লিয়ার করা দরকার ছিল। আমি যদি এখানে আপনাদের সামনে একটু ব্রিফ করি যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে 2য় শ্রেণীর চাকরিতে 10ম গ্রেডে 100% ডিপ্লোমা কোটা রাখা হয়েছে। এখানে ইঞ্জিনিয়ারদের জন্য কোনো আবেদনের কোনো সুযোগ রাখা হয় নাই এবং 1ম শ্রেণীর চাকরিতে 9ম গ্রেডে ইঞ্জিনিয়ার পোস্টগুলোতে যে ডিপ্লোমাধারীদের জন্য 33% থেকে শুরু করে 100% পর্যন্ত তাদের জন্য কোটা রাখা হয়েছে, যেটা সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের জন্য চরম পর্যায়ের বৈষম্য। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইঞ্জিনিয়াররা দেশ থেকে মেধাবী, দেশের মানুষের ট্যাক্সের টাকায় বড় হয়েছে, দেশের মানুষের টাকায় আমরা বড় হয়েছি, কিন্তু দেশের জন্য আসলে আমরা সেবা করার সুযোগ পাচ্ছি না। বাধ্য হয়ে আমাদেরকে অন্যান্য সেক্টর, ব্যাংক, বিসিএস, অন্যান্য সেক্টরে যেতে আমরা মুভ করতে বাধ্য হচ্ছি, সাথে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, বিদেশে যেতে বাধ্য হচ্ছে। তো আমরা চাই এই জিনিসগুলো মানুষের সামনে, কোটা বৈষম্যের বিষয়গুলো আমরা একটু তুলে ধরতে। আর একটা জিনিস সবার সামনে একটু পরিষ্কার করতে চাই যে টেকনিশিয়ান কিভাবে ইঞ্জিনিয়ার হতে পারে। একজন টেকনিশিয়ান তো কখনো আসলে ইঞ্জিনিয়ার হতে পারে না। ডিপ্লোমাধারীদেরকে কোর্সটা এভাবেই ডিজাইন করা হয়েছিল যেন ওরা টেকনিশিয়ান হতে পারে, দেশের জন্য একটা দক্ষ কর্মী হিসেবে বিদেশে যেন তাদেরকে পাঠানো যায়। কিন্তু আজকে তারা টেকনিশিয়ান হওয়ার পরেও শুধুমাত্র কোটার জোরে এবং পেশি শক্তির বলে তারা সর্ব জায়গায় ইঞ্জিনিয়ার হয়ে ভুয়া ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ার পোস্টগুলো দখল করে ফেলছে।
ওকে লিপু, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। কক্সবাজারের নাজিরের টেক বঙ্গোপসাগরের মোহনায় সাগরের বুকে জেগে উঠছে বহু ডুবো ও জেগো চর। দুদিকে বিশাল সাগরের প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক একটি চর এখন যেন আরেক বাংলাদেশের অবস্থানকে জানান দিচ্ছে, যার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া আসা নৌযানগুলো চরে আটকে গিয়ে যেমন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, তেমনি পড়তে হচ্ছে জলদস্যুদের কবলে। জেলেদের দাবি চ্যানেলটি দ্রুত খনন করে সাগরের স্বাভাবিক পথ ফিরে দেওয়ার। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। কক্সবাজারের 8000 ফিশিং বোট ও অন্যান্য নৌযানগুলোর গভীর সাগরে যাতায়াতের একমাত্র জলপথ হচ্ছে নাজিরের টেকের বঙ্গোপসাগরের মোহনা। কিন্তু এই এলাকার বিশেষ করে ডায়াবেটিস পয়েন্ট, মহেশখালী ও সোনাদিয়া পয়েন্টের দুদিকে বিশাল সাগরের প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে উঠে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এগুলো কোনোটি জোয়ারে ডুবে যায়, ভাটায় আবার ভেসে ওঠে, কোনোটির কিছু অংশ জোয়ারেও ডোবে না। জেলেরা জানান, এসব জেগে ওঠা চরের কারণে সাগরের এই অঞ্চলে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের বিচরণ ক্ষেত্রে বাধা ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় এখন মাছ ধরার ট্রলার চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সোনাদিয়া চ্যানেল এইখানে বড় দুইটা সর উঠছে মানে ডিপ উঠছে, ডিপটাও মানে আমরা অনেক দূর দেখি ঘুরে আসি আর কি। 1 নম্বর চিংগুলো যদি উঠে আমাদের কক্সবাজার দিয়ে টোটালি বুট ঢুকতে পারে না, বুটগুলো কুতুব দিয়া ওই মাতার বাড়ি দিয়ে আসতে হয়েছে। এ বিষয়ে কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন বলেন, জেগে ওঠা চরের কারণে জেলেরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না এবং এতে রাত বিরাত ও বৈরী আবহাওয়ার সময় ট্রলারগুলো দুর্ঘটনার পাশাপাশি জলদস্যুদের শিকার হতে হচ্ছে জেলেদের। তবে এই মোহনা ড্রেজিং করার জন্য সরকারের কাছে আবেদনও করেছে। সেই মোহনায় এসেই আমরা সাগরে যাওয়া এবং আসার মধ্যে আমাদের ট্রলারগুলো ওখানে উল্টে যাচ্ছে এবং জেলেদের প্রাণহানি হচ্ছে। আমরা বিআরডব্লিউটি চেয়ারম্যান বরাবর আমরা কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির পক্ষ থেকে একটা আবেদনও করেছি। আমি এই পুরাতন চ্যানেল আছে এটা পরিষ্কার করে আমাদের এই যে সাগরে যাতায়াতটা আসা যাওয়াটা ওনারা নির্বিঘ্ন করবেন। সরকার যেন বঙ্গোপসাগরের এই মোহনা দ্রুত খনন করে, এমন দাবি জেলেদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।